কি হলো? সমস্ত ফুটানি বন্ধ হয়ে গেল? ২৯৪ আসনেই আমিই প্রার্থী, ৩০০ বছরের উন্নয়ন বাংলায় করে দিয়েছি, এখানে বিরোধীদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না, তাদের ক্যান্ডিডেটও কি আমি ঠিক করে দেবো? এইসব যে ডায়লগ বাজি আমরা এতদিন এই রাজ্যের তৃণমূল সুপ্রিমোর মুখে শুনে এসেছি, সেসব ফুস। মানে হিন্দু এলাকা ছেড়ে দিন, একটা সংখ্যালঘু আসন সেখানে জিততে গিয়েও নিজের মুখের উপর আর ভরসা করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই একজন বিধায়ক যে একবার কোনো রকমে এসে জিতে গেছে বামেদের সাহায্যে, সেই বিধায়ককে নিয়ে এবার টানাটানি করতে হচ্ছে, জোর করে তৃণমূলে যোগ দেওয়ানোর চেষ্টা করতে হচ্ছে। এতখানি দুর্দিন চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই খেলাটা আরও জমে গেছে। নওশাদ সিদ্দিকী তো পা বাড়িয়েই আছে, যা খবর চারিদিক থেকে আসছে, মানে আমরা বলছি না, তৃণমূলের নেতারাই, বিধায়করাই বলে দিচ্ছে। এবং সেই জায়গায় তহা সিদ্দিকী তো একদম খোলসা করে বলে দিল, নওশাদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনেন ভাঙড়ে কি হবে, বড় ইঙ্গিত দিলেন তহা। আসলে যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী ওই মুখে যতই বড় বড় বাদেলা ঝাড়ুন না কেন যে তিনি এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তার ধ্যান ধারণা কি হচ্ছে এবং তাকে ঘিরে কিভাবে রাজনীতি আবর্তিত হচ্ছে, এটা মোটামুটি বুঝে গেছে সকলেই। তার একার পক্ষে আর ভাঙড় সিটটা বার করে আনা সম্ভব নয়। এবং বিশেষ করে ওই ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বো বলে কেটে পড়া, এবং সেখানে যে অভিযোগটা তুলে দিয়েছিল বিজেপি যে টেবিলের তলায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার তার বিপক্ষে কিন্তু কোনো যুক্তি দিতে পারেনি নওশাদ সিদ্দিকী। কেন পালিয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার থেকে, তার কোনো যুক্তিগ্রাহ্য জায়গা এই নওশাদ সিদ্দিকী দিতে পারেনি। ফলে তৃণমূলের দিকে কিন্তু এই নওশাদ সিদ্দিকী পা বাড়িয়েই আছে। এবং সেইটা করতেই কি মমতা ব্যানার্জির সঙ্গে ২২ মিনিট ধরে নবান্নে বৈঠক করেছিল, এই প্রশ্নটা উঠছে। কিন্তু কিন্তু যেটা তহা সিদ্দিকী ফাঁস করে দিচ্ছে সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী না হয় তৃণমূলে যাবে, কিন্তু তৃণমূলে গেলে তার উপর যারা ভরসা করে বসে আছে যে এই নওশাদ সিদ্দিকীর টিকিটের ব্যবস্থা করে দেবে এবং সেখান থেকে জিতে তারাও এমএলএ হবে, তার তাদের তো আর নিজেদের কোনো ব্যবস্থা হচ্ছে না। এখন নওশাদ যেহেতু নিজে জিতেছে, তাকে তৃণমূল নিতে আগ্রহী এবং তাকে টিকিট দিতে আগ্রহী। তার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ উপাঙ্গ আসবে তাদেরকে নিয়ে চলে আসবে, কিন্তু তাদেরকে দিয়ে ওই দলের পোস্টার টাঙানো করাবে আর দেওয়াল লেখা করাবে। আর বেশি কিছু তৃণমূল দেবে না। ওই ছোটখাটো কিছু একটা পঞ্চায়েত ফঞ্চায়েত হয়তো দিয়ে দিতে পারে, কিন্তু তার বেশি কিছু দেবে না। আর এইখানেই মূল ফাঁপড়ে পড়ে গেছে নাকি নওশাদ সিদ্দিকী। তাই তিনি যদি একা চলে আসেন টিকিটের জন্য এবং ভাঙড় থেকে দাঁড়ান, হয়তো তৃণমূলের ভোটে জেতানোর তাকে চেষ্টা হবে, কিন্তু তার বিরুদ্ধে যা ক্ষোভ তার দল, এখনকার দল আইএসএফ এর মধ্যে হয়ে গেছে, তাকে হেরে যেতে হবে। আর সেই জায়গা থেকেই এবার নওশাদ সিদ্দিকী একটু তৃণমূলকে পাল্টা ব্ল্যাকমেলের খেলা খেলছে, মানে একে অপরকে ব্ল্যাকমেলেরই খেলা চলছে, বেশ জমেছে খেলাটা। ফওয়াদ সিদ্দিকী বলছে, আমার মনে হচ্ছে নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে, যা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় তাই শুনতে হবে। আর যদি না শোনে, আমার মনে হচ্ছে পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়েই দাঁড় করাবেন উনি। অর্থাৎ অর্থাৎ নওশাদ সিদ্দিকী যদি বেশি ব্ল্যাকমেলের রাজনীতি করতে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস সেখানে এই নওশাদেরই ঘনিষ্ঠ নওশাদ পরিবারের কোনো সদস্যকে সেখানে দাঁড় করিয়ে দেবে এবং দুজনের সেখানে ভোট কাটাকাটি চলবে। তার ফায়দা তৃতীয় কেউ তুলতে পারবে কিনা সেটা অন্য কথা, কিন্তু কে যে শেষ অবধি জিতবে, নওশাদই যে ভাঙড় থেকে জিতে আসবে এই জায়গাটা শিওর নয়। আবার ওই মানে হেভিওয়েট ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিলেই যে তৃণমূলও জিতবে, এই জায়গাটাও মমতা ব্যানার্জি কনফিডেন্ট নন। আর সেই জন্যই চাপ দিয়ে শুধুমাত্র নওশাদকে নিয়ে এসে তৃণমূলের টিকিটে ভাঙড় থেকে দাঁড় করানোর একটা চেষ্টা চলছে। এবার এই কথাটা আরো বেশি জমে গেছে হুমায়ুন কবির, যিনি এখন কুখ্যাত হয়ে গেছেন ওই মুর্শিদাবাদের ৩০% সংখ্যালঘু, মানে যারা হিন্দু রয়েছে মুর্শিদাবাদে, যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন, শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ঠুসে দেওয়ার কথা বলেন। আর এই রাজ্যের পুলিশের তখন চোখে নেবা হয়, কানে কিছু শুনতে পায় না, তখন তারা চুপ করে বসে থাকে, কেননা বললেই তো ১৪ তলা থেকে ঝাপড় আসবে। তাই লেজ নাড়তে নাড়তে উল্টো দিকে মুখ করে পুলিশ চলে যায়। তো যাই হোক, সেই হুমায়ুন কবিরও আবার এই তহা সিদ্দিকীর কথাটায় একদম শিলমোহর দিয়ে দিয়েছে। কি বলছে? বলছে নওশাদকে চাপে রাখতে কাসেম সিদ্দিকীকে ব্যবহার করা হতে পারে বলেও ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছে। এবার কেন এই কাসেম, কে এই কাসেম, একে নিয়ে কেন কথা হচ্ছে? সোমবার যে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তার পাশে দেখা গিয়েছিল এই কাসেম সিদ্দিকীকে। এই কাসেম সিদ্দিকী আসলে হচ্ছে নওশাদ সিদ্দিকীর এক তুতো ভাই। এবং সবথেকে বড় কথা, পরদিন পার্ক সার্কাসে যে ইফতার পার্টিটা দিয়েছিল,
কলকাতা পুরসভা, মানে ভাবুন একবার কোথায় নিয়ে চলে গেছে। ফিরহাদ হাকিমকে করে দিচ্ছে মেয়র, আর সেই জন্য ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। কলকাতা পুরসভা কোনোদিন দুর্গাপুজো টুর্গাপুজো করেছে শুনেছেন? আমি তো কোনোদিন শুনিনি। এরা ইফতার পার্টি করতে পারে। আমার আপনার ট্যাক্সের পয়সায় কিভাবে ফিরহাদ হাকিমকে দিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভোট কেনার জন্য নয়ছয় করছে একবার দেখে নিন। যাই হোক, সেখানেও দেখা গিয়েছিল এই কাসেম সিদ্দিকীকে। এবার সেই প্রসঙ্গেই হুমায়ুন কবির যেটা বলছে যে তহা সাহেব কিন্তু কথাটা খারাপ বলেননি। নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হওয়ার পর কাসেম সিদ্দিকী লালবাজারের সামনে কি বলেছিলেন সবাই জানেন। নওশাদ সিদ্দিকীর জ্ঞাতি ভাই কাসেম সিদ্দিকী, কিন্তু রাজনীতিতে কখন কি হয় কেউ বলতে পারেন না। মানে তৃণমূলের কি অবস্থা দেখুন, কতখানি দুর্দিন এসে গেছে দেখুন। যখন এই নওশাদ সিদ্দিকীকে মমতার পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, তখন এই কাসেম সিদ্দিকী নবান্নের একদম মা মাসি সমস্ত কিছু একাকার করে দিয়েছিল, এমনটা খোদ তৃণমূলের বিধায়ক বলছেন। এবার সেই কাসেম সিদ্দিকীকে সামনে নিয়ে এসে নওশাদকে ম্যানেজ করার চেষ্টা করতে হচ্ছে। মানে গোটা তৃণমূল খুঁজিয়া একটা ভালো সংখ্যালঘু মুখও পাওয়া যাচ্ছে না, একটা কোনো মুখই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ফাটাংশু ফাটাংশু আছে, তাদেরকে দাঁড় করিয়েও কিছু হবে না। মমতা ব্যানার্জি খোদ দাঁড়াতে পারেন না। মমতা ব্যানার্জির নিজের মুখের উপর আস্থা নেই। কতখানি ভাঙাচোরা অবস্থা হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেসটার। এরা মুখে যতই বড় বড় ফুটানি দিই 250 আসন জিতবো, 260 আসন জিতবো, কনফিডেন্সটা যে টলে গেছে একটা সংখ্যালঘু আসনের জন্য এই মারামারি দেখে, কিন্তু সেখান থেকে হাসি পাচ্ছে। বলছে হুমায়ুন কবির আরও বলছে নওশাদ খুব ভালো ছেলে, ভাঙড় নিয়ে তার যা কর্মসূচি দেখেছি তাতে মনে হয় না তিনি তৃণমূলে আসবেন। তবে তৃণমূলের সুপ্রিমোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছেন, তা তো দেখাই যাচ্ছে। সেখানেই থেমে থাকেননি। বলছে 2016 সালে সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেশ কয়েকটি আসন চেয়েছিলেন। এখন তিনি তৃণমূলেরই বিধায়ক। আমার ধারণা নৌসদের লক্ষ্য রয়েছে কিছু আসন চেয়ে যাতে রাজনীতিতে টিকে থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দূরদর্শিতা তা সময় মতো টের পাবেন নওশাদ। অর্থাৎ ওই যে বলছিলাম না, একে অপরকে ব্ল্যাকমেলিং এর রাজনীতি চলছে, ঠিক সেই কথাটাই হুমায়ুন কবির বলে দিয়েছেন। এবার নওশাদ সিদ্দিকী যে তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছে, আমি পরপর কয়েকটা তার উদাহরণ দিচ্ছি। এবার নওশাদ সিদ্দিকীও পাল্টা একটা ব্ল্যাকমেলের গেম খেলছে, সেটাও আপনাদের সামনে বলছি। কিরকম? এই শওকাত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, এই শওকাত মোল্লা সম্বন্ধে নওশাদ সিদ্দিকী কি বলেছিল? বলেছিল জঙ্গি, মারামারি ফাটাফাটির সম্পর্ক, একে অপরকে নাকি দেখতে পারেন না। তো সেই শওকাত মোল্লাকে বিধানসভায় দেখতে পেয়ে আস্তে আস্তে প্রশ্ন করছে ইফতারে যাবে। মানে বুঝুন একবার, একে অপরকে জঙ্গি বলে গালাগাল দিচ্ছে, ছায়াযুদ্ধ চলছে, আর যখন দেখা হচ্ছে বলছে ইফতারে যাবে। আর এখানে যখন সাংবাদিকরা শওকত মোল্লাকে জিজ্ঞেস করছে যে আপনাকে তো জঙ্গি বলেছিল, তাহলে এই নওশাদ সিদ্দিকী তখন কানাঘুষো শোনা যাচ্ছে তৃণমূলে চলে আসবে, এলে আপনি কি করবেন? তো শওকত মোল্লা বলছে দল যা সিদ্ধান্ত নেবে মেনে নেব। একবার ভাবুন, আপনারা নিজেরা কিন্তু মারামারি করছেন। ও জেলা সভাপতি হয়েছে, ও মণ্ডল সভাপতি হয়েছে, এ তো ওর চামচা, ও তো তার চামচা, এ আমাদের নয়, এ আদি, ও নব্য। এই মারামারি করতে থাকুন, এদের মধ্যে মিলটা দেখুন। এই 4 বছর মনে হচ্ছিল একে অপরকে একদম খুঁটি টিপে ধরবে, ছিঁড়ে ফেলবে, আর এখন একসঙ্গে বলছে ইফতারে যাবে। কোথায় গিয়ে মিলটা হচ্ছে একবার ভেবে নিন। আর সেই জায়গা থেকে এখনো নিজেরা মারামারি করুন, এই মারামারি করতে করতেই 2026টা পার করে দিন। যাই হোক, শুধুমাত্র শওকত মোল্লা না, এই যে হুমায়ুন কবির, তার সঙ্গে এখন আবার হেভি সদ্ভাব হয়ে গেছে নওশাদ সিদ্দিকীর, যাকে তৃণমূল ডেকেছিল শুভেন্দুকে ওইসব কথা বলছো কেন, হিন্দুদের মধ্যে তো ইউনিটি বেড়ে যাচ্ছে, 2026-এ হেরে যাবে। যাই হোক, সেই সেই সময়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা হয়ে যায়। দুজনে হেসে গড়িয়ে পড়ছে একদম বিধানসভার লবিতে, খুব খুব মন দিয়ে কথাবার্তা চলছে। তো তখন জিজ্ঞেস করা হয়েছে হুমায়ুন কবিরকে যে এই নওশাদ সিদ্দিকী তো তৃণমূল সম্বন্ধে অনেক কথা বলে, বা তৃণমূল কংগ্রেসই তো একে গ্রেপ্তার করেছিল, কি ব্যাপার আছে? তখন হুমায়ুন কবির বলছে যে এখানে তো বামফ্রন্ট কংগ্রেস কেউ নেই, বিরোধী দলের বিধায়ক, তো সেও বিধানসভার সদস্য, আমিও বিধানসভার সদস্য, দেখা হলে একটু হাসি ঠাট্টা হবে না, একটু সৌজন্য সাক্ষাৎ হবে না? একদম খুব ওয়েলকাম কথা বলেছেন। কিন্তু হুমায়ুন কবির একটা কথা বলুন তো, আপনার আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে দেখলে এই সব মনে পড়ে, আর শুভেন্দু অধিকারীকে দেখলে আপনার ঠুঁটে দেওয়ার কথা মনে পড়ে? মুর্শিদাবাদে যে 30% হিন্দু আছে তাদেরকে দেখলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা মনে পড়ে। কই তাদের সঙ্গে তো সৌজন্য দেখা যায় না। কোনোদিন হুমায়ুন কবিরের সঙ্গে কোনো বিজেপি বিধায়ককে দেখেছেন যে হুমায়ুন কবির হেসে গিয়ে গড়িয়ে পড়ে এরকম করে কথা বলছে? এত গড়িয়ে পড়তেও হবে না, সামান্য যে সৌজন্য সাক্ষাৎ সেটা কোনো বিজেপির সঙ্গে করেছে? কোন ইকুয়েশনের উপর পশ্চিমবঙ্গটা দাঁড়িয়ে আছে দেখুন। এই নওশাদ, হুমায়ুন, ফিরহাদ, মমতা, তহা, ফুরফুরা শরীফ সব একটা বৃত্তে রয়েছে।
এবং সেটার একটাই জায়গা রয়েছে, একটাই পরিকল্পনা রয়েছে, ওই দুধেল গাই 100% নিয়ে আসতে হবে। আর তাহলেই এই রাজ্যে ম্যাজিক ফর্মুলাটা হয়ে যাবে। অন্যদিকে এই যে এত কিছু মানে নওশাদ সিদ্দিকীকে আবার ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে না, যে তার বিরুদ্ধে ওই তার যে তুতো ভাই রয়েছে কাসেম সিদ্দিকী, তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, যে কাসেম সিদ্দিকী আবার নবান্ন, মমতা ব্যানার্জি সবাইকেই গালাগালি করেছিল। তো সেই কাসেম সিদ্দিকী এবং নাজিমুদ্দিন হোসেন, এই দুই তুতো ভাই, তাদেরকে কিন্তু নওশাদ সিদ্দিকী মমতার সঙ্গে একদম এঁটেল চামড়ির মতো লাগিয়ে দিয়েছেন। কেন বলা হচ্ছে এই কথাটা? দেখুন, ওই ফুরফুরা শরীফে যখন যাবে, তখন নওশাদ সিদ্দিকীও সেখানে আমন্ত্রিত হয়েছে, এমন একটা খবর সামনে চলে এসেছিল। এবং চলে আসার পর বিজেপি তো হাওয়া তুলে দিয়েছে, যেটা খুব অবভিয়াস, যে দেখো নওশাদ আর মমতার মধ্যে সেটিং রয়েছে, এদের মধ্যে কোনো যুদ্ধ নেই। এবং ওই ডায়মন্ড হারবার থেকে পালিয়ে যাওয়ার সময় থেকেই ওই সেটিংটা হয়ে গেছে। আসলে এরা সবটা সেটিং করে চলছে। ফলে শেষ অবধি নওশাদ সিদ্দিকী আর সেখানে যায়নি। কিন্তু কারা গিয়েছিল? গিয়েছিল তার দুই তুতো ভাই কাসেম সিদ্দিকী এবং নাজিমুদ্দিন হোসেন। এবার রাজ্য পুলিশ যখন নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছিল, তখন এই কাসেমই কিন্তু নবান্নের উদ্দেশ্যে অনেক কিছু কটু কথা বলে দিয়েছিল। এখন তৃণমূল বলছে নওশাদ যদি না চলে আসে, তার যদি ওই সিটের জন্য বাইনাক্কা করে, তাহলে এই কাসেম সিদ্দিকীকে দাঁড় করিয়ে দেওয়া যাবে। আর এইখানেই অনেকে বলছেন যে তৃণমূলকে তৃণমূলের অস্ত্রে ভোঁতা করার জন্য অ্যাকচুয়ালি পিছন থেকে গেমটা খেলছেন নওশাদ। কিরকম? যে কাসেম সিদ্দিকীকে যদি তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, শেষ মুহূর্তে এই কাসেমকে আবার ব্যাক গিয়ার করিয়ে দেবেন। তখন তৃণমূল পড়বে আতান্তরে। তখন নওশাদের ফর্মুলাটা মেনে নিতে হবে। নওশাদ যতগুলো সিট চাইছে ততগুলো দিতে হবে। এবার তাতে কি হবে? নওশাদের মুখটা বাঁচবে। নওশাদের ভাঙড়ের সিটটা তো হয়ে যাবেই, তার পাশাপাশি আরও কয়েকজন নিজের চেলা চামুন্ডাকে বিধানসভায় নিয়ে চলে যেতে পারবে। ফলে এই সমস্ত ইকুয়েশনে এখন চলছে। মূলত সংখ্যালঘু ভোটটাকে ম্যানেজ করার গল্প চলছে। আর সেইটা যতই ওই ভাগাভাগি থাকুক, এখন দেখা যাক, যতই নিজেদের মধ্যে গালিগালাজ থাকুক, ওই যেরকম নওশাদ শওকত মোল্লাকে বলছে জঙ্গি, আর তারপর বলছে একসঙ্গে বলছে ইফতারে যাবে, তো সেই রকম মিলমিশ কিন্তু হয়ে যাবে। আর আলটিমেটলি মাঝখান থেকে কিন্তু উল্টো দিকের যে ছবিটা হবে না, সেটা ওই জেলা সভাপতি পছন্দ হয়নি, মণ্ডল সভাপতি পছন্দ হয়নি, এইসব মারমার কাটকাট জিনিস চলবে। তো যাই হোক, সেটা যে যে দলে করবে সেটা তো অন্য ব্যাপার রয়েছে। কিন্তু আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফুটানিটা করতেন 294 আসনেই আমিই প্রার্থী, আমি 300 বছরের উন্নয়ন করে দিয়েছি, আর কি কাজ করব আমি খুঁজে পাচ্ছি না, মানুষ আমাকে দেখেই ভোট দেবে, এবং বিরোধীদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদের ক্যান্ডিডেটটাও কি আমি সিলেক্ট করে দেবো, সেই সব বকলমবাজি কিন্তু পুরোপুরি বন্ধ। ভাঙড় একটা সংখ্যালঘু অধ্যুষিত আসন, সেই আসনেও জেতার জন্য নওশাদ যে একবার জিতেছে, এবং সেটাও বামেরা ভোটটা ট্রান্সফার করিয়েছিল বলে, সেই নওশাদকে নিয়ে এত টানা হেঁচড়া করতে হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী এত কিছু বলে ফেলেছিল তৃণমূলের বিরুদ্ধে, এই করব সেই করব, এই নওশাদ সিদ্দিকীও বুঝে গেছে যে তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে আসছে। তাই যদি কিছু কলাটা মূলটা বাগিয়ে নিতে হয়, যেরকম ডায়মন্ড হারবারে বাগানো গেছে, বা যেভাবে 22 মিনিট নবান্নের চেম্বারে গিয়ে বৈঠক হয়েছে, সেরকম সুরসুর করে তৃণমূলের পতাকার তলায় চলে এলেই সেই জায়গাটা থাকবে। একা কিছু করার মুরত তার নেই। সুতরাং বিকল্প রাজনীতির কথা বলে নওশাদকে এখন তৃণমূলের ঘাসটাই খেতে হচ্ছে। সেটাই এখন সব থেকে আশ্চর্যের ব্যাপার। সব মিলিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর নওশাদ সিদ্দিকীর এই আকচা আকচি নিয়ে? দড়ি মাছ নাচুই পানি, কে কাকে ব্ল্যাকমেল করছে, কে কটা সিট বাগিয়ে নিচ্ছে, কে কাকে ম্যানেজ করতে পারছে, এই রাজনীতি নিয়ে এদের নিজেদের কনফিডেন্স এতখানি টলমলো। যদি সত্যিই হিন্দুরা ইউনাইটেড হয়ে যায়, তাহলে কি বিজেপির সামনে এই টলমলো অবস্থায় এক হয়ে গিয়েও এরা দাঁড়াতে পারবে? সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।